মানুষের মুখ দেখে রোগ বলে দিতেন ইনি। মৃতপ্রায় রোগীকেও না ছুঁয়েই সুস্থ করে তুলতে পারতেন। মরণাপন্নকে নতুন জীবন দিতে পারতেন। মৃতবৎকে বাঁচাতে পারতেন। কারোর চোখে তিনি ছিলেন জাদুকর, আবার কারোর চোখে ধন্বন্তরী, সাক্ষাৎ ভগবান। কলকাতা, ভারত তো দূরের কথা, গোটা এশিয়াতে তার মতো ডাক্তার সেই সময় কেউ ছিলেন না। একই দিনে জন্ম এবং মৃত্যু, এমনই অদ্ভুত সমাপতন জড়িয়ে আছে তার সঙ্গে। তিনি বাংলার সর্বকালের সেরা জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। কলকাতার বাইরেও বার্মা থেকে বালুচিস্তান পর্যন্ত তার ডাক্তারির দাপট ছিল। বিধান রায়ের সঙ্গে দেখা করতেই পৃথিবীর নানা প্রান্ত থেকে দিকপাল রাষ্ট্রনেতাদের সেই সময় ছুটে আসতে হতো কলকাতায়। ভাবা যায়, মিশরের প্রেসিডেন্ট কর্নেল নাসের থেকে রাশিয়ার নিকিতা ক্রুশ্চেভ কে না এসেছেন তার কাছে। মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু থেকে সর্দার বল্লভভাই প্যাটেল, রবীন্দ্রনাথ ঠাকুর, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি থেকে আমেরিকার রাষ্ট্রপতি জন কেনেডি সহ সেই সময়ের বিশ্বের তাবড় তাবড় লোকেরা ছিলেন ওনার পেশেন্ট। বড় বড় ডাক্তার, চিকিৎসকরা যখন ফেল করতেন, তখন ভগবানের মতো তাদের পাশে দাঁড়াতেন বিধানচন্দ্র রায়। ওনাকে সম্মান জানিয়ে প্রতি বছর 1 জুলাই ওনার জন্মদিনে সারা ভারতে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। এমনকি ভারতবর্ষের ডাক্তারিতে সর্বোচ্চ অ্যাওয়ার্ডটার নামও ডক্টর BC রয় ন্যাশনাল অ্যাওয়ার্ড। ডাক্তার বিধানচন্দ্র রায়কে নিয়ে ছড়িয়ে আছে এমন অনেক গল্প যেগুলো শুনতে অবিশ্বাস্য হলেও 100% সত্যি। তার ডাক্তারি জীবনে এমন বহু কাহিনী রয়েছে যা আজও মানুষের মুখে মুখে ঘোরে। এর আগের ভিডিওতে আমরা বিধানচন্দ্র রায় ও কল্যাণীর প্রেম কাহিনীর গল্প শুনিয়েছিলাম। ডাক্তার হিসেবে বিধানচন্দ্র রায় কেমন ছিলেন সেই গল্পটাই শোনাবো আজকের এই ভিডিওতে। বিধানচন্দ্র রায় তখন বাংলার মুখ্যমন্ত্রী। প্রতিদিন ভোর 6টায় উঠে বেলা 10টা পর্যন্ত বিনে পয়সায় 16 জন রোগী দেখতেন তিনি। একদিন 16টা রোগী দেখার পর কম্পাউন্ডার এসে জানালো আরও একটা রোগী এসেছে। বিধান রায় কম্পাউন্ডারকে ধমক দিয়ে বললেন, তুমি জানো না আমি এর চেয়ে বেশি রোগী দেখি না? তাহলে কেন এসেছো? কম্পাউন্ডার মুখ কাঁচুমাচু করে বলে, লোকটা মাথার যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে স্যার, পাগলের মতো করছে। এমার্জেন্সি কেস বুঝে নিজেই চেম্বারের বাইরে বেরিয়ে এলেন বিধানবাবু। রোগীকে একবারও ছুঁয়ে দেখলেন না তিনি। কম্পাউন্ডারকে বললেন, সামনের বাজার থেকে একটা পাকা কাঁঠাল নিয়ে এসো তো। ডাক্তারবাবুর মুখে এই কথা শুনে সবাই অবাক। পাকা কাঁঠাল দিয়ে মাথা ব্যথার কি চিকিৎসা করবেন বিধান রায়? বাজার থেকে আনা হলো পাকা কাঁঠাল। রোগীকে স্ট্রেচারে শুইয়ে দিলেন ডাক্তারবাবু। তারপর কাঁঠালের 2 টুকরো সুতো দিয়ে রোগীর 2 কানে বেঁধে দিলেন। রোগীকে বললেন, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ চুপ করে শুয়ে থাকো। এরপর স্নান খাওয়া সেরে 3 ঘন্টা পর ফিরলেন ডাক্তার রায়। ততক্ষণে রোগীও সুস্থ হয়ে গিয়েছে। কাঁঠালের টুকরো দুটো খুলতেই দেখা গেল ঠিক ঠিক করছে পিঁপড়ে। আসলে ওই রোগীর কানে পিঁপড়ে ঢুকেছিল, বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিল না। ডাক্তারবাবু কানে 2 পাশে পাকা কাঁঠাল বেঁধে দিতেই সেই গন্ধে সেই পিঁপড়েগুলো বেরিয়ে আসে। পিঁপড়ে বেরিয়ে যেতেই রোগীও সুস্থ হয়ে যায়। আর রোগীকে ধমক দিয়ে বলেন, এবার পানা পুকুরে স্নান করাটা বন্ধ করুন। আগে হ্যাঁ, রোগীকে না ছুঁয়ে স্রেফ এক ঝলক দেখে এভাবেই রোগ ধরে ফেলতেন বিধান রায়, বলে দিতেন ওষুধ। কিন্তু এমন জাদুকরী বিদ্যা তিনি শিখলেন কিভাবে? বিধানচন্দ্র রায়ের ডাক্তার হয়ে ওঠার সেই গল্পটাই বলবো এইবার। বিধানচন্দ্র রায়ের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তিনি প্রথমে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, তাই প্রথমে শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ও পরে সেকেন্ড অপশন হিসেবে মেডিকেল কলেজে ভর্তির আবেদন করলেন। কিন্তু প্রথমে মেডিকেল কলেজ থেকে ভর্তির সুযোগ আসায় ডাক্তার হওয়ার সুযোগটাই আগে বেছে নিলেন। ভর্তি হয়ে গেলেন মেডিকেল কলেজে। কলেজে ভর্তি তো হলেন, কিন্তু পড়াশোনার খরচ, নিজের খরচ চালাবেন কিভাবে? ডাক্তারি পড়ার পাশাপাশি তাই পুরুষ নার্স হিসেবেও কাজ করা শুরু করলেন। এতে তার রোজগারও হতো, আবার টুকটাক ডাক্তারির প্র্যাকটিসও চলত। প্রাইভেট নার্সিংহোমে 12 ঘন্টা ডিউটি করে তখন তিনি দিনে 8 টাকা রোজগার করতেন। পার্ট টাইম ট্যাক্সিও চালাতেন উপরি রোজগারের আশায়। এভাবেই তিনি ধীরে ধীরে সার্জারি অফ মেডিসিনে দক্ষ হয়ে উঠলেন। মানুষের শরীর নিয়ে ছিল তার প্রচণ্ড কৌতূহল। মরা মানুষের লাশ নিয়ে নাড়াঘটা করা ছিল তার নেশা। আর এভাবেই অ্যানাটমিতেও খুব কম সময় দক্ষ হয়ে উঠলেন তিনি। কিন্তু একবার এক ব্রিটিশ অধ্যাপকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে তার ডাক্তারি জীবন প্রায় শেষ হতে বসেছিল। সেই অধ্যাপকের নাম ছিল কর্নেল পেক। একবার কলেজে ঢোকার মুখে কর্নেল পেকের চালকের দোষে তার ঘোড়ার গাড়ির সঙ্গে একটা ট্রামের অ্যাক্সিডেন্ট হয়। তখন বিধান রায় সেখানেই ছিলেন। নিজের চোখে অ্যাক্সিডেন্টটা হতে দেখেছিলেন তিনি। ট্রাম কোম্পানির বিরুদ্ধে মামলা করেন কর্নেল। বিধানকে বলেন তার হয়ে সাক্ষী দিতে, কিন্তু বিধান মিথ্যে সাক্ষী দিতে রাজি হননি। এতে ভীষণ রেগে যায় কর্নেল পেক। কিছুদিন পর এমবি পরীক্ষার ফাইনালে মৌখিক পরীক্ষায় কর্নেল পেক বিধান রায়কে ইচ্ছে করে ফেল করিয়ে দেন। কর্নেল পেকের জন্য তিনি এমবি গ্র্যাজুয়েট হতে পারেননি, কিন্তু কলেজের প্রিন্সিপাল কর্নেল লুকিস
সেই সময় তার পাশে দাঁড়ান। এরপর বেঙ্গল মেডিকেল সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট সার্জনের পদে যোগ দিয়ে কলকাতা মেডিকেল কলেজে হাউস ফিজিশিয়ান হন তিনি। তখন তার বেতন ছিল ৭০ টাকা। এরপর ২ টাকা ফি নিয়ে শুরু করলেন রোগী দেখা। তবে এক ইংরেজ সাহেবের জন্য তার এমবি গ্র্যাজুয়েট হতে না পারার রাগটা মনে মনে পুষে রেখেছিলেন তিনি। তাই ইংরেজদের ডেরা লন্ডন থেকে মেডিকেলের সর্বোচ্চ ডিগ্রি এমআরসিপি ও এফআরসিএস নেওয়াটা তখন তার জেদ হয়ে দাঁড়ায়। সেই সময় লন্ডনে একমাত্র সেন্ট বার্থোলোমিউস কলেজে এমআরসিপি ও এফআরসিএস একসঙ্গে পড়া যেত। কিন্তু শুধুমাত্র বাঙালি হওয়ায় এই কলেজের ডিন ডাক্তার শোর বিধান রায়কে কিছুতেই ভর্তি নিতে চাইছিলেন না। কিন্তু বিধানবাবুও হাল ছাড়ার পাত্র ছিলেন না। ১.৫ মাসে ৩০ বার তিনি ডাক্তার শোরের সঙ্গে দেখা করেন। অবশেষে তার জেদের কাছে হার মানতে বাধ্য হন ডাক্তার শোর। বিধানকে কলেজে ভর্তি হওয়ার অনুমতি দেন তিনি। ২ বছর কঠোর পরিশ্রমের পর ১৯১১ সালে বার্থোলোমিউস কলেজ থেকে একসঙ্গে এমআরসিপি ও এফআরসিএস ডিগ্রি পেলেন তিনি। তার স্বপ্ন পূরণ হলো। তার এই সাফল্যে মুগ্ধ হয়ে কলেজের ডিন ডাক্তার শোর তাকে একটা চিঠিতে লেখেন, বাঙালিদের সম্পর্কে আমার অভিজ্ঞতা ভালো ছিল না। আমার মনে হয়েছিল তোমাকে আমার কলেজে ভর্তি করলে আমাদের কলেজের ঐতিহ্য নিচে নেমে যাবে। কিন্তু তুমি এই কলেজের হাতে গোনা ছাত্রদের মধ্যে একজন যে একসঙ্গে ২টো ডিগ্রি পেয়েছে। আমি আমার ব্যবহারের জন্য সত্যি লজ্জিত। এভাবেই অদম্য জেদ আর প্রতিভা দিয়ে ব্রিটিশদের অহংকার ভেঙে দিয়েছিলেন তিনি। তবে তার আসল লড়াইটা শুরু হলো এবার দেশে ফেরার পর। সালটা ১৯১১। লন্ডন থেকে দেশে ফিরলেন বিধান রায়। ক্যাম্বেল মেডিকেল স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিলেন তিনি। ১৯১৯ সাল পর্যন্ত তিনি এখানেই চাকরি করেছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি এই ক্যাম্বেল মেডিকেল কলেজের নাম বদলে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল রাখেন। তখন তার ফিস ২ টাকা থেকে বেড়ে হয় ৮ টাকা। কিন্তু বিধান রায় কোনোদিনই নিজের মুখে ফিস চাইতেন না। রোগীরা সামর্থ্য অনুযায়ী যা দিত তিনি তাই নিতেন। কোনো গরিব মানুষের যদি ফিস দেওয়ার সামর্থ্য না থাকতো তাহলে তিনি টাকা নিতেন না। কিন্তু বড় লোকদের ছেড়ে কথা বলতেন না। ১৯১৯ সালে কারমাইকেল মেডিকেল কলেজের মেডিসিনের অধ্যাপক হন তিনি। বর্তমানে এই কলেজের নাম আরজি কর মেডিকেল কলেজ। ১৯৪৮ সাল পর্যন্ত তিনি এই কলেজের অধ্যাপক ছিলেন। তারপর ইস্তফা দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হন। নিজের হাতে গড়ে তোলেন যাদবপুর যক্ষ্মা হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, কমলা নেহেরু হাসপাতাল, ভিক্টোরিয়া ইনস্টিটিউট, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, এছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, সংক্রামক রোগ হাসপাতাল এবং কলকাতার প্রথম স্নাতকোত্তর মেডিকেল কলেজ তার আমলেই প্রতিষ্ঠিত হয়। তার ডাক্তারি নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে, যেগুলো শুনলে বুঝতে পারবেন বিধান রায় কত বড় মাপের ডাক্তার ছিলেন আর কেন তাকে সবাই ধন্বন্তরী বলত। রোগীর শরীরের সামান্য কিছু পরিবর্তন, কিছু সিমটম যেগুলো চোখে পড়ার মতো নয়, সেগুলো দেখতে পেতেন বিধান রায়। ডাক্তারি পরিভাষায় যাকে বলে প্রগনোসিস। এই ক্ষমতা সব ডাক্তারের থাকে না, আর সেই বিরল ক্ষমতা ছিল বিধান রায়ের। এই দৈব ক্ষমতার জন্যই তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল ইউরোপ আমেরিকাতেও। ছাত্র অবস্থাতেই এই ইনটিউশন নিয়ে তিনি একবার চমকে দিয়েছিলেন সবাইকে। বিধান রায় তখন ডাক্তারি পড়ছেন। হাসপাতালের নার্স এক রোগীকে ট্রলিতে করে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিলেন। বিধান রায় ওই নার্সকে জিজ্ঞেস করেন এনার কি হয়েছে। তারপর কথায় কথায় জেনে নেন ওই রোগীর কি অপারেশন হবে আর কি অপারেশন করবেন। বিধান রায় তখন সেই নার্সকে বললেন, অপারেশনটা ঠিক জায়গায় হচ্ছে না, ডাক্তারকে বলবেন এই জায়গায় অপারেশনটা করতে। নার্সকে অপারেশনের সঠিক জায়গাটাও দেখিয়ে দিলেন তিনি। নার্স এরপর সার্জনের কাছে গিয়ে বলতেই সার্জন রেগে গেলেন, কে বলেছে এইসব? নার্স উত্তর দিল, ডাক্তার বিধান রায়। ডাক্তার বললেন, কে ডাক্তার রায়? উত্তরে নার্স বললেন, ডাক্তারির ছাত্র। সার্জন বললেন, ছাত্র হয়ে আমার ভুল ধরে কিভাবে? অপারেশন শুরু হলো। কিছুক্ষণ পর তার মনে হলো কোথাও একটা ভুল হচ্ছে। কিছুটা ভেবে তিনি ডাক্তার রায়ের কথা মতো অপারেশন করলেন। দেখলেন ডাক্তার রায় ঠিকই বলেছিলেন। অপারেশনের পর ডাক্তার বিধানবাবুকে ডেকে পাঠান। বিধান রায় আসতেই তিনি প্রশ্ন করলেন, আপনি কি এই রোগীকে আগে পরীক্ষা করেছিলেন? বিধান রায় বললেন, না। ডাক্তার বললেন, তাহলে আপনি কিভাবে জানলেন অপারেশন কোথায় হবে? ডাক্তার রায় বললেন, এটা আমি আমার ইনটিউশন থেকে বলেছি। আগে হ্যাঁ, এই ইনটিউশনের জোরেই বড় বড় সমস্যা এক নিমেষে সমাধান করে দিতেন তিনি। অন্য ডাক্তাররা যে রোগ ধরতেই পারতেন না, বিধান রায় সেই রোগ সারিয়ে দিতেন। তবে বিনা কারণে তিনি কাউকেই ওষুধ দিতেন না। পেশেন্টদের মজা করে বলতেন, অসুখ হলেই ডাক্তার দেখাবেন, কারণ ডাক্তারদের তো বাঁচতে হবে। ডাক্তাররা যে ওষুধ লিখে দেবেন সেটা অবশ্যই কিনবেন, কারণ না দোকানদারকেও তো বাঁচতে হবে। ওষুধ কিনে বাড়ি ঢুকেই ওগুলো ফেলে দেবেন, কারণ আপনাকেও তো বাঁচতে হবে। তার কথা শুনে চেম্বারের সব রোগীরা হেসে উঠত। তিনি এভাবেই মজার মজার কথা বলে রোগীর মন হালকা করতেন, কারণ তিনি মনে করতেন রোগ সারাতে হাসি খুব জরুরি। খুব কঠিন অসুখেও হাসি মন হালকা করে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তিনি বলতেন,
আমাদের বেশিরভাগ অসুখের 70% শারীরিক আর 30% মানসিক। শরীরের পাশাপাশি তিনি রোগীর মনের খবরও নিতেন। একবার এক গরিব চাষি এলো বিধান রায়ের কাছে। বিধান রায় তাকে দেখে বললেন, তুমি পেঁয়াজের চাষ করো। এই বলে কোনো ওষুধ না দিয়েই তিনি রোগীকে ফেরত পাঠিয়ে দিলেন। গ্রামে ফিরে এসে সেই চাষি গ্রামের ডাক্তারকে সব বলার পর সেই ডাক্তার বুঝে গেলেন বিধান রায় আসলে কি বলতে চেয়েছিলেন। গ্রামের ডাক্তার চাষিকে বললেন, তুমি দুবেলা নিয়ম করে পেঁয়াজের রস খাও। চাষি সেটাই করল। এরপর কিছুদিনেই ওই চাষির সেই রোগ সেরে গেল। একবার এক জমিদার বাড়ির নতুন বউ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। বিধান রায় মেয়েটিকে পরীক্ষা করলেন, তারপর তার সঙ্গে একা কথা বলতে চাইলেন। মেয়েটি বলল, বাপের বাড়িতে থাকতে গড়গড়ায় তামাক খাওয়ার অভ্যাস ছিল তার। বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে লজ্জায় সেই অভ্যাসের কথা কাউকে বলতে পারছে না সে। হঠাৎ করে এতদিনের অভ্যাস ছেড়ে দেওয়ায় সে অসুস্থ হয়ে পড়েছে। বিধান রায় মেয়েটি শ্বশুরমশাইকে বললেন, আপনার বৌমার রোগের একটাই ওষুধ, ওকে দিনে একবার গড়গড়ায় তামাক খেতে দিতে হবে, তারপর 2 দিন অন্তর একবার। সেদিন হাঁপ ছেড়ে বেঁচেছিল ওই মেয়েটা। ডাক্তারবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিল, আপনি আমায় বাঁচালেন। এভাবে অনেক সময় ওষুধ না দিয়েও কিংবা প্রাকৃতিক ওষুধ দিয়েও রোগ সারাতেন ডাক্তার বিধান রায়। আর লোকে ভাবত ডাক্তারবাবু জাদু করেছেন। ঠিক এইভাবেই একবার একজনের মাথা ঘোরার সমস্যা সারিয়েছিলেন তিনি। বহু চিকিৎসা করেও ফল না পেয়ে এক পেশেন্ট আসে বিধান রায়ের কাছে। বিধান রায় তাকে দেখে প্রেসক্রিপশনে লেখেন, রিভার্স ইওর হেড। এমন প্রেসক্রিপশনে মাথামুন্ডু বুঝতে পারেনি সে। তখন ডাক্তার রায় তাকে বললেন, রাতে শোয়ার সময় আপনি উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে পা করে ঘুমুন। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাব আপনার মাথায় পড়ছে, তাই আপনাকে শোয়ার ভঙ্গিমা পাল্টাতে হবে। ডাক্তারবাবুর কথা মতো শোয়ার ধরন বদলাতেই রোগ সেরে যায় ওই রোগীর। বিধান রায়ের হাতের ছোঁয়াতেই রোগী সুস্থ হয়ে যেত। তাই তখন লোকে তাকে জাদুকর বলতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন বাংলাতে ম্যালেরিয়ার মহামারীর আকার নিয়েছিল। সেই সময় বাজারে কুইনাইন পাওয়া যাচ্ছিল না। তখন ডাক্তার রায় ছাতিম গাছের পাতা থেকে বড়ি তৈরি করেন। এই বড়িতেও অনেকটা কুইনাইনের কাজ হয়। তার বানানো এই নতুন কুইনাইনের জন্য তখন বহু মানুষের প্রাণ বেঁচেছিল। শুধু রোগী দেখে নয়, কাশির শব্দ শুনেও রোগের নাম বলে দিতে পারতেন তিনি। কিভাবে? সেই গল্পটাই থাকছে পরের অধ্যায়ে। মুখ্যমন্ত্রী হয়ে বিধান রায় নিয়ম করেছিলেন বিকেল 5টার পর কর্মীরা আর রাইটার্স বিল্ডিংয়ে থাকবে না। একদিন রাইটার্সের কাজ শেষ হতে হতে 9টা বেজে গিয়েছিল তার। সিঁড়ি দিয়ে নামার সময় তিনি একটা কাশির শব্দ শুনলেন। শব্দটা শুনেই থমকে দাঁড়ালেন তিনি। জিজ্ঞেস করলেন, এই সময় কে কাজ করছে এখানে? বলেছি না, এত রাত অবধি এখানে কেউ যেন না থাকে। কে কাশলো? ওকে ডেকে আনো। কিছুক্ষণ পর বিধান রায়ের অ্যাসিস্ট্যান্ট এক সাফাই কর্মীকে ধরে আনে। সে তখন চাকরি বাঁচানোর জন্য হাতে পায়ে ধরার মতো অবস্থা। বিধান রায় বললেন, আগে জীবন বাঁচাও, তারপর তো চাকরি। তিনি তখনই তার সার্জনকে বললেন, এখনই একে যাদবপুর টিবি হাসপাতালে ভর্তি করিয়ে দিন। এর গ্যালোপিং টিবি হয়েছে, চিকিৎসা না হলে মারা যাবে। পরদিন লোকটার খোঁজ নিতে তিনি নিজে হাসপাতালে ফোন করলেন। শুনলেন সত্যি সত্যি গ্যালোপিং টিবি হয়েছে তার। তাড়াতাড়ি চিকিৎসা শুরু না হলে লোকটাকে বাঁচানো যেত না। হাসপাতালের ডাক্তারকে কি কি ওষুধ দিতে হবে বলে দিলেন তিনি। একতলায় দাঁড়িয়ে 3তলা থেকে ভেসে আসা কাশির শব্দ শুনে রোগ বলে দিতে কেবল বিধান রায়ই পারতেন। শুধু তাই নয়, সুস্থ না হওয়া পর্যন্ত সবেতন ছুটি যাতে সে পায় সেই নির্দেশও তিনি দিয়েছিলেন। শুধু বড় ডাক্তার বা শুধু বড় রাজনীতিবিদ নয়, বিধান রায় কত বড় মনের মানুষ ছিলেন এই ঘটনা তার প্রমাণ। একবার এক বাচ্চাকে দেখতে গিয়েছিলেন ডাক্তার রায়। সিঁড়ি দিয়ে ওঠার সময় বাচ্চাটির কাশির শব্দ শুনতেই ওখানেই দাঁড়িয়ে পড়লেন তিনি। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। বাচ্চাটির বাবা তাকে বললেন, আপনি ছেলেটাকে দেখবেন না? বিধানবাবু উত্তর দিয়েছিলেন, বাচ্চাটি যে গরুর দুধ খায় সেই গরুটির টিবি হয়েছে, দুধ বদলান। সেই সঙ্গে কাশির কিছু ওষুধও লিখে দিলেন তিনি। এরপর 2 দিনেই বাচ্চাটা সুস্থ হয়ে যায় সম্পূর্ণ। একবার গাড়িতে কলকাতায় ফিরছিলেন বিধান রায়। হঠাৎ দেখলেন রাস্তায় একটা লোক বাস থেকে নামতে গিয়ে পড়ে গেল। তারপর গায়ের ধুলো ঝেড়ে হাঁটতে শুরু করে দিল। বিধান রায় সঙ্গে সঙ্গে ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। এই ভদ্রলোককে ডেকে তখনই হাসপাতালে যাওয়ার কথা বললেন। কিন্তু বিধান রায়ের কথা কানে নিল না ওই ব্যক্তি। হাসপাতালেও গেল না। পরদিনই খবর পাওয়া গেল এই লোকটা মারা গিয়েছে। আসলে গাড়িতে বসেই বিধান রায় ওকে পড়তে দেখেছিলেন। বাসের পাদানিতে মাথায় জোর আঘাত লেগেছিল তার। ইন্টারনাল হ্যামারেজ হয়েছিল ওই লোকটার মাথায়। চিকিৎসা না করানোয় ওই ইন্টারনাল হ্যামারেজের কারণেই লোকটার মৃত্যু হয়। সালটা 1943। দীর্ঘদিন অনশন করে মহাত্মা গান্ধী তখন চরম অসুস্থ। বারবার বমি হচ্ছে। ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। ইংরেজ সরকারও তার শেষকৃত্যের আয়োজন শুরু করে দিয়েছে। ঠিক সেই সময় গান্ধীজির কাছে পৌঁছলেন বিধান রায়। বিধান রায় বললেন, আপনি 4 চামচ লেবুর রস খান। লেবুর রস খেতেই গান্ধীজির বমি বন্ধ হলো, শরীরও সুস্থ হলো।
কিন্তু দেখা দিল আরও এক নতুন বিপদ। অ্যানকাইলোস্টোমাইসিস রোগে আক্রান্ত হলেন গান্ধীজি। বিধান রায় কলকাতা থেকে ওষুধ নিয়ে গেলেন, কিন্তু গান্ধীজি অ্যালোপ্যাথি ওষুধ খেতেন না, হোমিওপ্যাথি খেতেন। তার উপর আবার অ্যানকাইলোস্টোমাইসিসের এই ওষুধ ভারতে তৈরি হয় না। গান্ধীজি তাই কিছুতেই বিদেশি ওষুধ খেতে চাইলেন না। বললেন, দেশের 40 কোটি মানুষ তোমার এই অ্যালোপ্যাথি চিকিৎসা নিতে পারে না, আমি তোমার চিকিৎসা নেব কেন? বিধান রায় বললেন, দেশের 40 কোটি মানুষের চিকিৎসা আমি করতে পারিনি, কিন্তু এই 40 কোটি মানুষের যিনি ভরসা, তিনি বেঁচে থাকলে 40 কোটি মানুষ নিশ্চিন্তে থাকবে। তার চিকিৎসার ভার সেই 40 কোটি মানুষ আমার উপর দিয়েছে। গান্ধীজি এরপর বললেন, আমি তো অ্যালোপ্যাথি চিকিৎসা নিই না। এর জবাবে বিধান রায় বললেন, এই পৃথিবীর সব কিছু ঈশ্বরের সৃষ্টি, অ্যালোপ্যাথি চিকিৎসা কি তার সৃষ্টি নয়? ডাক্তার বিধানের সঙ্গে সেদিন তর্কে জিততে পারেননি দুধে ব্যারিস্টার গান্ধীজি। এসে বলেছিলেন, তুমি তো দেখছি উকিলের মতো তর্ক করছো, তুমি ডাক্তার হলে কিভাবে কি ওষুধ দেবে দাও। আর এভাবেই একবার গান্ধীজিকেও বাঁচিয়েছিলেন তিনি। ঠিক এভাবেই তিনি একবার প্রাণ বাঁচিয়েছিলেন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী নিত্যানন্দ কানুনগোর। বিদেশে চিকিৎসা করেও কোনো লাভ হচ্ছিল না, কেউ রোগ ধরতেই পারছিল না। ডাক্তার বিধান রায় তাকে দেখেই বললেন, পেটে পাথর হয়েছে। বিধানবাবুর কথা মতো অপারেশন করাতেই সম্পূর্ণ সুস্থ হয়ে যান শিল্পমন্ত্রী। চরম খুশি হয়ে শিল্পমন্ত্রী তাকে ফি দিতে চান। ফি হিসেবে দুর্গাপুরে স্টিল প্ল্যান্ট চেয়ে নেন ডাক্তার রায়। আর এইভাবেই জন্ম হয়েছিল ইস্পাত নগরী দুর্গাপুরের। বিধান রায় তখন বাংলার মুখ্যমন্ত্রী। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলির হাঁটুর ব্যথা সারিয়েছিলেন তিনি। একবার আমেরিকার রাষ্ট্রপতি কেনেডির চিকিৎসার সুযোগ এসেছিল বিধানচন্দ্রের কাছে। তাঁকে যে স্টেথো দেওয়া হয়েছিল, ওটা দেখেই উনি সেটা ছুঁড়ে ফেলে দিতে বলেন। এরপর স্টেথোর বদলে বুকে কান লাগিয়ে হার্টবিট দেখে ওষুধ দেন। পরে জানা যায় ওই স্টেথোস্কোপটায় গোলমাল ছিল। সুস্থ হওয়ার পর কেনেডি প্রশ্ন করেছিলেন, রাজনীতিবিদ হয়েও আপনি এত কিছু করেন কিভাবে? বিধানচন্দ্র রায় উত্তর দিয়েছিলেন, স্যার, আই এম ডক্টর বাই প্রফেশন অ্যান্ড পলিটিশিয়ান বাই প্যাশন। যেভাবে অন্যের রোগ বলে দিতেন, ঠিক সেভাবেই নিজের মৃত্যুর খবরটাও নিজেই দিয়েছিলেন তিনি। মারা যাওয়ার 1 সপ্তাহ আগেই তিনি তার আসন্ন মৃত্যু টের পেয়েছিলেন। 24শে জুন 1962 রাইটার্স বিল্ডিং থেকে ফেরার পথে হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করলেন বিধানবাবু। বন্ধু ললিতমোহন বন্দ্যোপাধ্যায়কে বললেন, আমার মনে হয় আর বেশি দিন এখানে আসা হবে না। 30 বছর ধরে হৃদরোগের চিকিৎসা করছি আমি, আমার কতটা কি হয়েছে আমি ভালোই বুঝতে পারছি। এর ঠিক 6 দিন পর তার কথার শক্তি হলো। 30শে জুন 1962 হার্ট অ্যাটাক হলো ডাক্তার রায়। তড়িঘড়ি ছুটে এলো ডাক্তার। হঠাৎ ধীর কণ্ঠে ডাক্তার রায় বললেন, আর বেশিক্ষণ নয়। ডাক্তাররা ছুটে এলেন। নাকে নল পরানো হলো, ইঞ্জেকশন দেওয়া হলো। ডাক্তারদের ছোটাছুটি বাড়তে লাগলো, কিন্তু এই ছোটাছুটির মাঝেই স্তব্ধ হয়ে গেলেন ডাক্তার রায়। চলে গেলেন পশ্চিমবঙ্গের আধুনিক রূপকার মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। পরদিন 1 জুলাই, বিধানবাবুর জন্মদিন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, চেনা পরিচিতরা সবাই শুভেচ্ছা জানাতে এলো ডাক্তার রায়কে। ঘড়িতে তখন দুপুর 12টা। সব শেষ হয়ে গেল। জন্মদিনেই মৃত্যু হলো বিধান রায়ের। দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবী বিধান রায়ের প্রয়াণে বলেছিলেন, বিধান পুণ্যাত্মা, তাই জন্মদিনেই চলে গেল। ভগবান বুদ্ধও তার জন্মদিনে সমাধি লাভ করেছিলেন। দেহাবসানের কয়েক বছর আগে কেওড়াতলা শ্মশানের বৈদ্যুতিক চুল্লির সূচনা করেছিলেন ডাক্তার রায়। সেদিন তিনি বলেছিলেন, ওহে, আমাকে ইলেকট্রিক চুল্লিতে পোড়াবে। 2রা জুলাই তার সেই ইচ্ছে পূরণ করা হলো। বিধান রায়ের মৃত্যুর পর ব্রিটিশ মেডিকেল জার্নালে তার শ্রদ্ধা জ্ঞাপন করে লেখা হলো, দ্য ফার্স্ট মেডিকেল কনসালটেন্ট ইন দ্য সাবকন্টিনেন্ট অফ ইন্ডিয়া। বাঙালি হারিয়ে ফেলল সর্বকালের সেরা মুখ্যমন্ত্রীকে। বিহারের মাটিতে জন্মেও তিনি বাংলার জন্য যা যা করে গেছেন, সেটা নিয়ে আজ ওনার মৃত্যুর 63 বছর পরও কথা হয়। মোট 14 বছর 159 দিন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। আর এই 14 বছরেই তিনি পশ্চিম বাংলাকে বদলে দিয়েছিলেন সোনার বাংলায়। মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র রায় ঠিক কেমন ছিলেন, আর কিভাবেই বা এই বাংলাকে সোনার বাংলা বানিয়েছিলেন তিনি জানতে চান? তাহলে কমেন্টে লিখুন পার্ট 3। আর বিধান রায়ের কোন কাহিনীটা আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।